তিন দেশে জড়ো হয়েছে ৪৮ দল মধ্যমণি ফুটবল। এই পৃথিবী নামক গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন, সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, বিশ্বকাপ নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে আজকের এখন মাঠের অতিথি হিসেবে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। মামুনুল ভাই, স্বাগত জানাচ্ছে। মামুনুল ভাই, আমাদেরকে একটা জিনিস অবশ্যই মনে হয় স্বীকার করে নিতে হবে যে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় আপসেটটা, ওয়ান অফ দ্য বিগেস্ট আপসেট আমার মনে হয় গতকাল রাতে হয়ে গেল। ধন্যবাদ আপনাকে নোমান ভাই। আসলে বিগেস্ট আপসেট এটা জার্মান বাদ পড়া এগুলো আসলে আপসেটের জায়গা, কারণ এত তাড়াতাড়ি মানে এই জায়গা এই ফার্স্ট ওটাকে আমরা ফার্স্ট রাউন্ড ধরি, যেটা 32-এর নকআউট, 16-র নকআউটটা আমরা সেকেন্ড রাউন্ড ধরি, দেন কোয়ার্টার ফাইনালে মানে সেকেন্ড রাউন্ডে আপনি বিদায় নিয়েছে। আই থিঙ্ক ব্রাজিল কোনো সময় সেকেন্ড রাউন্ডে বিদায় নিয়েছে, সেটা আসলে আমার মনে হয় না। সেটা কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে 90 সালের পরে কত 36 বছর পর তারা আপনার কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল, কারণ একটা ম্যাচ তো আপনার বেশি খেলতে হচ্ছে এবার, নকআউট ম্যাচটা। তো আমি মনে করি আসলে সেট আসলে ওয়ার্ল্ড ফুটবল বলেন আর আমাদের বাংলাদেশের ফুটবল বলেন, যে আমেজটা থাকার কথা একটু কমে যাবে এখন। আপনার আজকে আর্জেন্টিনার ম্যাচ আছে, আজকেও যদি কোনো অঘটন ঘটে বা কোনো কিছু হয়, আজকে না, আর্জেন্টিনার ম্যাচ আগামীকালকে, ঘুরে ফিরে তো আমরা আজকেই বলি, বাট ওখানে হ্যাঁ এখন দিন নর্মালি হচ্ছে আপনি ওই আমেজটা আরও বেশি কমে যাবে। যে মানুষের সাপোর্টার আপনার সন্ধ্যার পর মানুষ রেডি হয় খেলা দেখার জন্য, কোথায় খেলা দেখবে। একটা জেনারেশন টিএসসিতে দেখে, একটা জেনারেশন আরেকটা জেনারেশন আপনার প্রত্যেকটা রেস্টুরেন্টে দেখে, মানে বিভিন্ন প্লেসে আপনার ঢাকা শহরে এমন কোনো প্লেসে নাই আপনার খেলার জন্য বিগ স্ক্রিন নাই, এবং খেলা দেখার জন্য মানুষ যে এই যে এক মাস ওয়ার্ল্ড কাপ ঘিরে স্পোর্টসের ফুটবলের মনোযোগ সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যায়। অফিস কলিগরা যারা আপনারা অফিসে যান, খুঁটিনাটি ছোটোখাটো একটা যুদ্ধ হয়ে যায়, এখন যুদ্ধটা আপনাদের কমে যাবে, একটা দল মোটামুটি আড়ালে চলে যাবে, যুদ্ধ কমে যাবে, মানে ফেসবুকের ভাষায় বললে গর্তে ঢুকে যাবে আর কি। নেবে সেভাবে বলা উচিত না যদিও, কিন্তু কেন মানে ব্রাজিল এই স্টেজ থেকে কেন বিদায় নেবে? আমরা আসলে যদি সবসময় বলি ফুটবল কিন্তু আসলে নামের জোরে বা গায়ের জোরে তো ফুটবল খেলা হয় না, ফুটবল অনিশ্চিত খেলা। তারপরও নরওয়ের সঙ্গে ব্রাজিলের বিদায়টা কি একটু মানে আপসেট করার মতো? দেখেন, আপনি যতই বড় যাদের লেগেসি থাকে আপনি তাদেরকে তো আর খারাপ বা চোখে দেখতে পারেন না। তাদের পারফরমেন্স ডে বাই ডে ইমপ্রুভ করতেছে, তাদের একটা খারাপ সময় থেকে ভালো সময়ের দিকে যাওয়া হচ্ছে। প্লাস আপনি এটা আমরা এক পরিবার মানে একই ভাষায় বলি 50-50 ম্যাচ বলি ম্যাচটাকে, নরওয়ে আর ব্রাজিলের ম্যাচকে। আগে লেগেসি ব্রাজিলের হলে 50-50 বলতাম না, ব্রাজিলকে এগিয়ে রাখতাম। এরপরও ব্রাজিলকে এগিয়ে রেখেছি তার লিগেসি দেখে। আর হচ্ছিল আপনার নরওয়ের সঙ্গে এই ওয়ার্ল্ড কাপে তাদের এই ম্যাচটা 50-50। যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন কোন টিমকে আপনি এগিয়ে রাখবেন, ব্রাজিলকে এগিয়ে রাখবো, সেটাই আমরা করেছি। আমরা সবাই, আপনাকে বললো আপনিও বললেন ব্রাজিল এগিয়ে, হেড টু হেডে প্লেয়ারদের হেড টু হেডে। এখন মাঠের যদি আপনি এই ম্যাচে যদি আপনি প্রথম দিকে পেনাল্টি মিস করেন, সুযোগগুলি 1 ভার্সেস 1 সুযোগ নষ্ট করেন, আপনি কোনো ডিপার্টমেন্ট যখন কাজ করবে না ভালো সাইডে, তখন আপনাকে কিন্তু একটা জায়গায় আপনাকে ভুগতে হবে। ওই জিনিসটা নর্মালি হালান্ড যেটা করেছে, ডিফেন্ডারের কিছু আনমার্ক ছিল, দেশই আপনাকে ভুগতে হয়েছে, আর কিছু না। মামুনুল ভাই, একটা ব্যাপার আমার কাছে মনে হয় কি, মানে কার্লো আনচেলত্তির মাস্টার স্ট্রোক আমরা অনেকবার দেখেছি ক্লাব ফুটবলে, এই ওয়ার্ল্ড কাপেও বলা হচ্ছিল, বিশেষ করে জাপানের এগেনস্টে যেভাবে ব্যাক করলো। ওনার মতো একজন কোচ ছিল ডাগআউটে ব্রাজিলের। অপোনেন্ট টিমে যিনি ছিলেন নরওয়ের, যিনি কোচ, ঠিকমতো সবাই নামও জানে না তার, কিন্তু আমার কাছে মনে হয় যে ট্যাকটিক্যালি তারা তাকে বিট করেছে। আনচেলত্তির যে কৌশল ছিল তাকে বিট করেছে। আমি একটা পুরো ম্যাচে আমি যেটা খেয়াল করেছি, আমার কাছে মনে হয়েছে যে নরওয়ে পুরো ম্যাচটা তারা হোল্ড করেছে, তারা নিজেদের কন্ট্রোলে রেখেছে, বেশিরভাগ বল তারা নিজেদের কাছে রেখেছে। ব্রাজিলিয়ানরা বেশ কিছু কাউন্টার অ্যাটাক করেছে, কিন্তু কাউন্টার অ্যাটাকগুলো তারা ডিফেন্ড করে তারপর তারা বল আবার নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। যতবার ব্রাজিলের পায়ে বল গেছে তারা প্রেস করে বল নিজেদের মধ্যে নিয়ে নিয়েছে, এবং ম্যাচটাকে কখনো স্লো করেছে, কখনো ফাস্ট করেছে। যখন যেভাবে খেলার দরকার মিডফিল্ডে বল রেখেছে, এই
বল না পাওয়াতে ব্রাজিলিয়ানরা আমার কাছে মনে হয়েছে যে হতাশা থেকে একটা পর্যায়ে মানে আশা ছেড়ে দিয়েছে। এই বিষয়গুলো আপনার কাছে মনে হয় যে বড় ভূমিকা রেখেছে? দেখেন, এনরিককে যখন নামায় তখন কিন্তু বিনির একটা কাউন্টার উইন করা বল কিন্তু একটা ভালো পাস ছিল, 30 সেকেন্ডের মধ্যে এনরিক থেকে 30 সেকেন্ডের আগে নামছে। আপনার ওই টাচটা যদি গোল হয়ে যায়, যেটার কারণে অ্যানচেলোটি এনরিককে দিয়েছে, ওইটা কিন্তু সাকসেসফুল হয়ে যেত। ঠিক আছে, কোচের টেকনিক্যাল বিষয়গুলি সাকসেসফুল করে প্লেয়াররা, আপনি ওই জায়গাটুকুতে কিন্তু আপনি সাকসেসফুল হন নাই। তারপর সেকেন্ড হচ্ছে আপনি আস্তে আস্তে ডিমোলাইজ হচ্ছেন, আপনার কনফিডেন্স লেভেল কমতেছিল। নরওয়ে যে কাজটা করেছে, নরওয়ে অডিগার্ড মিডফিল্ড, আসলে মিডফিল্ড যে আপনার প্রত্যেকটা ম্যাচে যখন মিডফিল্ড কন্ট্রোল হারায় ফেলবেন তখন আপনি ওই ম্যাচটা তাকে দিয়ে দিতে বাধ্য হবেন। এখন অডিগার্ড করেছে ম্যাচের টেম্পোটা তার কন্ট্রোলে রেখেছে, যেমন কখন ফাস্ট বল পাসিং হবে, কখন স্লো হবে, কখন একটা কোণে তারা ওভারলোড করবে, এটা কিন্তু অডিগার্ডই করেছে মাঝখান থেকে। অডিগার্ড নাম্বার 10 খেলে, কিন্তু সে নাম্বার 8 আর নাম্বার 6 এর পজিশনে এসে যে কোনো নাম্বার 6 বা 8 একজন থাকতো, তার সঙ্গে 1-to-1 করতো, রাইট ব্যাকের সঙ্গে 1-to-1 করে, রাইট উইং একটু বিট আসলে তার সঙ্গে মানে পুরো ম্যাচটা সে কন্ট্রোল করেছে। ব্রাজিল যেটা করতে চেয়েছিল সেটা আসলে ওই সাকসেস না হওয়ার কারণে তারা ওই জায়গা থেকে বাইরে হইতে পারে নাই। সবচেয়ে বেশি হলো আপনি যখন গোলের পর গোল মিস করবেন, আপনার টিমের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার ব্রুনো যখন পেনাল্টি মিস করার পর সে মাঠ থেকে একদম ম্যাচ থেকে সে সরে গেছে, তখন কিন্তু আর মিডফিল্ডে কিছু থাকে না। আমরা যতই ক্যাসেমেরোকে বলি, ক্যাসেমেরো কিন্তু লাস্ট বিগত ম্যাচগুলি যদি দেখেন, একটা সময় ভালো, ফার্স্ট হাফ ভালো গেল, সেকেন্ড হাফে খারাপ গেল, সেকেন্ড হাফে সে 10-15 মিনিট ভালো করতেছে, বাট পুরো ফার্স্ট হাফ কিন্তু সে দলকে অনেক সময় প্রবলেমে ফেস করতে হয়েছে। পাকেওটা ছিল না, পাকেওটার জায়গায় যাকে দিয়েছে সে কিন্তু নাম্বার 10 এর প্লেয়ার না, সে স্ট্রাইকারে এবং উইঙ্গারে, এবং 4-4-2 স্টার্ট করেছে, 4-4-2 হিসাবে স্টার্ট করা। সব কিছু মিলে ওই যে মিডফিল্ড যে কন্ট্রোল করা, মিডফিল্ড যে আপনি ডমিনেট করা, ওই জায়গাটুকুতে আপনি লস করেছেন। লস করার কারণে আপনার উপর প্রেশারটা পড়েছে। আপনার নরওয়ের 3টা স্ট্রাইকারকে তো আপনি খারাপভাবে দেখতে পারবেন না, তারা স্পেস খুঁজবে, তারা সুযোগের অপেক্ষায় থাকবে, এবং যেটা সুযোগ আপনি দেখেন হাল্যান্ড অনেক, আপনি যদি পুরো ম্যাচে খেয়াল করে দেখেন হাল্যান্ড কয়টা বল পেয়েছে ফার্স্টে? না, হাল্যান্ড কালকে অনেকটা লিওনেল মেসির ভূমিকা ছিল, ম্যাচে অনেকটা হাঁটাহাঁটি করেছেন তিনি। এবং আমার কাছে মনে হয় এটাও তাদের একটা কৌশল যে তারা একটা লম্বা সময় পর্যন্ত হাল্যান্ডকে ইউজ করেনি, তারা হাল্যান্ডের কাছে সেভাবে বলও দেয়নি, হাল্যান্ডও সেভাবে নেননি। তাকে যখন হচ্ছে তারা পুরো ম্যাচের কন্ট্রোল নিয়ে নিয়েছেন, তারপর তাদের মনে হয়েছে যে মানে এখন আমাদের টাইম, যে হাল্যান্ডকে বল দেয় নাই তেমন না, হাল্যান্ড কোনো স্পেস ক্রিয়েট করতে পারছিল না, হাল্যান্ড কোনো একটা স্ট্রাইকারের যে নাম্বার 9 এর যে স্পেস, ওই স্পেসটা পাচ্ছিল না। অনেকবার ক্রসে গেছে, ক্রস কিন্তু করার ট্রাই করছে, বা ক্রস করছে বা কাটব্যাক করছে, ব্রাজিলিয়ান ডিফেন্ডাররা অ্যালার্ট ছিল, যে বলে ক্রস হয়েছে ওই জায়গায় গ্যাব্রিয়েল কোন জায়গায় ছিল, গ্যাব্রিয়েল আর হাল্যান্ড কোন জায়গায় ছিল, আপনি খেয়াল করে দেখবেন মিনিমাম 1-2 হাত ডিস্টেন্স তাকে দেওয়া হয়েছে। ক্রস কিন্তু সে হাল্যান্ডকে করে নেয়, ক্রস করছে সে ওই খালি ওই স্পেসটাকে, গোলকিপার আর ডিফেন্ডারের খালি স্পেসটাকে ফ্রন্ট সাইডে মিট করছে কে হাল্যান্ড। গ্যাব্রিয়েল যদি হাল্যান্ডের সঙ্গে এরকম আপনার লেগে থাকতো, টাইট মার্কিং এ থাকতো, কিন্তু হাল্যান্ড এই বলটাও পাইতো না। কিন্তু হাল্যান্ডকে সেই স্পিড, একটা দুইটা স্টেপ নিতে দিছে, স্ট্রং টল, সে জাস্ট সামনে থেকে যে 50-50-তে বাড়ি খাওয়ার পর আপনার গ্যাব্রিয়েল পড়ে গেছে, ওর সাথে মাথা লাগালো, মানে সব কিছু মিলে আপনাকে একটা স্পেসের অপেক্ষায় ছিল, ওই স্পেস ক্রিয়েট করেছে, ও গোল করছে। সেকেন্ড গোল আপনি দেখেন, ডিফেন্ডার খুব ক্লোজ, শুটিং করার আগে একটু লেটে ক্লোজ করেছে, এবং ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বলটা গিয়েছে, অনেক সময় পেয়েছেন, ও শুটিং করার স্পেস পেয়েছে। যদি প্রেসটা যদি আরেকটু আগে করতো, ওর শুটিংটা কিন্তু ডিফেন্ডারের গায়ে লাগতো, এবং ডিফেন্ডারের কিন্তু পায়ের ফাঁক দিয়ে বলটা গেছে। মানে সব কিছু মিলে আপনি এই ধরনের স্ট্রাইকারকে যখন 50-50 স্পেস দিবেন, সে 100 করে ফেলবে। রাইট। তবে মামুনুল ভাই, আমরা আসলে গোল পেয়েছি অনেক পরে, আমরা একদম শুরুতেই, ম্যাচের শুরুতেই আমরা দেখেছি নরওয়ে কিন্তু একটা ভালো স্টার্ট দিয়েছিল, এবং একটা গোলের দেখা পেয়েও গিয়েছিল ম্যাচের মাত্র 3 মিনিটের মাথায়। আমরা গোলটা যদি একটু দেখি, অফসাইডের কারণে যদিও সেটি বাতিল হয়েছিল, কিন্তু একেবারে ম্যাচ শুরু হওয়ার আগে বা সিটে ঠিকমতো আসলে বসার আগেই আমরা দেখি যে তারা একটা গোলের দেখা পেয়ে যায়। ভালো ফিনিশ করেছে, বাট আসলে অফসাইড ছিল।
তাও ট্রানজিশন বল মিস করার পর এখানে আমার মনে হয় যে মামুন ভাই যদি আরেকটু মানে 2 স্টেপ আগে যদি ওডেগার্ড বলটা রিলিজ করতেন তাহলে মনে হয় অফসাইড থেকে এটা বাঁচা যেত। আসলে ডিফেন্ডারের ক্রেডিট। আপনি তাদের ডিফেন্ডারের লাইনটা দেখছেন কত সুন্দর লাইন ক্রিয়েট করা। তাদের 2 স্টপার যদি একটু পিছে থাকতো তাহলে অফসাইডটা হইতো না। তারা কিন্তু এক লাইনে ডিফেন্ডারের লাইনে একসঙ্গে ছিল। আর সেটা ছিল অডিগার্ড বল আরেকটু আগে ছাড়লে আপনি এরকম বল নাও দিতে পারতেন, বল লাইনে চলে যেত। বাট এটা হলো আসলে টাইমিং অফ রান আবার টাইমিং অফ পাসের মধ্যে একটু লেট, একটু আগে রান হয়েছে একটু লেট পাসিং হচ্ছে এরকম। রাইট। এরপর আমরা দেখি যে ব্রাজিল এটা পেনাল্টি পেয়েছিল এই অফসাইডটা মিস হওয়ার পরে, মানে অফসাইড যে গোলটা বাতিল হওয়ার পরে সুযোগ ছিল আগে ব্রাজিলের এগিয়ে যাওয়ার এবং তারা সেই অনেক পেনাল্টিটা সুযোগ ছিল। পেয়েছিল। ম্যাচটা ব্রাজিল নিজের করে নিতে পারতো ফার্স্ট হাফে, আপনাকে সেকেন্ড হাফ পর্যন্ত যেতে হতো না। ফার্স্ট হাফে আপনি 2-0 লিড নিয়ে নিলে নরওয়ে আর কামব্যাক করার সুযোগও পেত না। আপনি যখন এই ধরনের ম্যাচে একটা টিমকে কামব্যাক করার সুযোগ দিবেন, যার টিমের অ্যাটাকিং স্ট্রাইকার জন খুবই স্ট্রং, আপনি তাকে রাখতে পারবেন না। আপনার কি করলেন, তাকে ম্যাচে আসার জন্য একটার পর একটা সুযোগ দিয়ে গেছেন। রাইট। কেমন সুযোগ দেওয়া হয়েছে আমরা একটু দেখি। নরওয়ের যে গোলগুলো তারা পেয়েছে, ফার্স্ট গোলটা আমরা যদি দেখি, আপনি যেটা বলছিলেন যে হ্যাল্যান্ডকে আসলে কতটুকু স্পেস বিহাইন্ড দ্য ডিফেন্স থেকে সে কতটুকু রান করছে ফ্রন্ট সাইডে, ওই যে স্পেসটা দেওয়া যদি সঙ্গে দেখেন, আপনি পিছনে যাচ্ছিল স্পেস দেখেন, এখনো স্পেস আছে, লাইন মেনটেন করতেছে, বাট ও বলের দিকে চোখ ম্যানের দিকে একবারও তাকায় নেই। এই দেখেন কতগুলো স্পেস, কতটুকু 3 স্টেপ স্পেস দিয়ে 3 স্টেপের পর সে বলে। এই জোনে মামুন ভাই, এই জোনে হ্যাল্যান্ড পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্লেয়ারদের একজন, এখানে আপনি তাকে মার্ক করবেন না কেন? আপনি দেখেন কয়টা ডিফেন্স, 4টা ডিফেন্স, তার সামনে 2 জন ডিফেন্ডার। রাইট। তার সঙ্গে যদি ক্লোজে একজন থাকতো তাহলে বলটার সে এত সহজে হেড করার সুযোগ পেত না। হেড করলো এখন যেভাবে তিনি একেবারে মানে নিখুঁতভাবে হেডটা করেছেন, এত সহজে হেডটা আপনি জাম্পটা করতে পারতো না। আপনার সঙ্গে ডিফেন্স থাকলে আপনি স্টেপিং নিয়ে জাম্পটা করতে পারতেন না। আপনি 3টে স্টেপিং দেওয়ার মতো আপনি জাম্পটা করতে পারছেন, যেটা গ্রাভেল থেকে সে কমপক্ষে 2-3 ইঞ্চি বিগ। এক্স্যাক্টলি। আমরা এটা একটা নাম্বার, এটা একটা বেস্ট নাম্বার 9 এর এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি। হোয়াই আমরা হ্যাল্যান্ডকে বেস্ট, ওয়ার্ল্ডের বেস্ট নাম্বার 9 বলি এইসব কারণে। এক্স্যাক্টলি কোন সময় কোন পজিশনে আসলে যেতে হবে, নাম্বার 9 এ গোল কতটুকু করতে হবে এবং কোন জায়গায় তার যেতে হবে। এই এক্স্যাক্টলি। আমরা পরের গোলটা যদি দেখি, এই গোলটাতে মামুন ভাই 4 জন ডিফেন্ডারের সামনে দিয়ে আপনার গোল করেছে, 4 জনের মধ্যে একজনও বলের সামনে ক্লোজ করে নাই। যদি বলের সামনে ক্লোজ করতো, দেখেন এই যখন রিসিভটা করছে কতটুকু সময় পাইছে, দেখেন রিসিভ করলো বল এবং কি ওর পায়ের ফাঁক দিয়ে গেল। ও যদি একটু আগে ক্লোজ করতো তাহলে মারার মনের সম্ভাবনাটা কম ছিল। দেখেন পায়ের ফাঁক দিয়ে। এই পজিশনে মামুন ভাই আপনার কাছে মনে হয় না যে এখানে হল্যান্ডের মতো, হল্যান্ড যদি না থেকে বিশ্বের যে কোনো প্লেয়ার এখানে থাকতো, এই জায়গাটায় এত সহজে একটা শট করার সুযোগ দেয়া, এটা কি একটা ডিফেন্ডারের জন্য ক্রাইম কিনা? আসলে মাসবি আপনি বললাম না, আপনি যখন একজন ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারকে আপনি স্পেস দিবেন, আপনার সে তো ক্রিয়েট করবে, সে তার কোয়ালিটিটা আপনার শো করবে। সে তো আর আপনাকে মানে এই ধরনের স্ট্রাইকাররা কি করে, এই ধরনের প্লেয়াররা 50-50 কে 100 করে, 30-কে 70% করে গোল করে 100 করে দেয়। আপনি এই ধরনের সুযোগ দিতে পারেন এখানে 100%। এখানে দেখেন 4 জন ডিফেন্ড, ওর সামনেই 4 জন ছিল, মানে তাদের স্লো প্রেসিংটা একটু স্লো ছিল, ব্লক ঠিক ছিল, সবই ঠিক ছিল, জাস্ট যাওয়াটা, বলের সামনে যাওয়াটা লেট ছিল আর পায়ের ফাঁকটা ছিল ওই জায়গায়। শুধু হ্যাল্যান্ড ফিনিশ করছে পাওয়ারে। দেখেন আই থিঙ্ক সবকিছু কৃতিত্ব আপনার হ্যাল্যান্ডকে দিতে হবে, কারণ স্পেসগুলি সে ক্রিয়েট করেছে। তাই এই গোলের জন্য হ্যাল্যান্ডের চেয়ে আমার কাছে মনে হয় 50% তো ডিফেন্সের ভুল থাকে। আপনি 50% এই জায়গায় আপনি আপনার নোমান ভাই 50% যদি ডিফেন্স ভুল না করে আপনি তো গোলটা করতে পারবেন না। হ্যাল্যান্ড এমনিতে যেই মানের স্ট্রাইকার, তিনি যে কোনো জায়গা থেকে গোল বের করে নেবেন, সেটাই একটা স্ট্রাইকারের গুণ। মানে হোয়াই দ্যাটস হোয়াই বললাম সে ওয়ার্ল্ডের বেস্ট 9, ওয়ার্ল্ডের বেস্ট 9। রাইট, নাম্বার 9। আমরা একটু ব্রাজিলের গোলটা দেখতে পারি, যদিও ওটা অনেকটা সান্ত্বনার গোল, এই কারণে একেবারে শেষ মুহূর্তে গোলটা এসেছে এবং সেটাও এসেছে পেনাল্টি থেকেই। ব্যাড ট্যাকেল করেছে, হাত আপনার কুনি তার চেয়ারের মধ্যে, ব্যাড ট্যাকেল। দেখেন পেনাল্টি হলো মানে একটা টিমের আপনি প্রথম গোলটা
কতটুকু ইম্পর্টেন্ট আপনাকে মোরালি আপ করা। আর প্রথম চান্সগুলি যখন আপনি মিস করবেন তখন আপনার জন্য এইসব ম্যাচ কতটুকু ডেঞ্জার। নর্মালি আপনি যদি ক্যাপ ভার্দে আর আর্জেন্টিনার ম্যাচটা চিন্তা করেন, লিওনেল মেসি একটা সুযোগ পেয়েছিল 2-1 পর ডান পাইয়ে, যেটা গোলকিপারের গায়ে মারছে, ওইটা যদি গোল হয়ে যেত 3-1 হতো, ক্যাপ ভার্দে এভাবে স্ট্রংলি ব্যাক করতে পারতো না। আপনি তাকে সুযোগ দিয়েছেন ব্যাক করার জন্য। ক্যাপ ভার্দে আর আর্জেন্টিনার মধ্যে তো একটা বিশাল ডিফারেন্স আছে র্যাঙ্কিং আদার সব দিক দিয়ে। ওই ডিফারেন্সটাকে ক্যাপ ভার্দে একদম ক্লোজ নিয়ে আসছে। তো নরওয়ের মতো টিম, নরওয়ে ব্রাজিলের ডিফারেন্স কতটুকু? এত বেশিও না, ধরেন 50-50 না। নরওয়ের সঙ্গে ব্রাজিলের একটা ভালো ডিফারেন্স আছে। নরওয়ের র্যাঙ্কিং এ 31 নম্বরে, ব্রাজিল যেখানে 4-5 নম্বরে আছে। তারপর না, ডিফারেন্স একটা জায়গায় আমি বললাম যে অত বিশাল একটা ডিফারেন্স নাই পারফরমেন্সে। এইটাই বললাম যে র্যাঙ্কিং সঙ্গে পারফরমেন্স তো আপনার ইম্পর্টেন্ট, অতটুকু ডিফারেন্স নাই। ডিফারেন্স আছে ওই বললাম না লেগেসির জায়গায়। এবং আপনার ডিফারেন্স যদি সবকিছু মিলেন, নরওয়ে ব্রাজিলের মধ্যে নরওয়ে কিন্তু ব্রাজিলের থেকেও এগিয়ে হেড টু হেডে। এই সময়ে অবশ্যই পারফরম্যান্স। হেড টু হেডে নরওয়ে ব্রাজিলের সঙ্গে ব্রাজিল কোনোদিন নরওয়ের এগেইনস্টে জিততে পারে নাই। লাস্ট ওয়ার্ল্ড কাপের তাদের লাস্ট দেখা একটা ওয়ার্ল্ড কাপে, সেই ম্যাচও নরওয়ে ব্রাজিলকে হারিয়েছে। তাইলে আপনার ওই জায়গাটুকুতে আপনি যদি চিন্তা করে দেখেন, তাহলে আপনি এই ধরনের ম্যাচ যখন আপনাকে স্পেস দিবে খেলার জন্য, আপনাকে সুযোগ দিবে, ওই যে ডাউন থেকে উপরে আসার একটা সুযোগ আপনাকে দিবে, তাহলে আপনার এই ম্যাচ তো রাখতে পারবেন না। রাইট। আমি মামুন ভাই একটু ওই পেনাল্টির পরে নেইমারের এই ইয়েটা নিয়ে কথা বলতে চাই। আপনার খেলা শেষ পর্যায়ে এবং আপনি হচ্ছে সেখানে আপনার 1 মিনিটের মতো বাকি আছে, 1 মিনিটও বাকি নেই, আপনার এক্সট্রা টাইম যেটা অ্যাডেড টাইম যেটা ছিল সেটা শেষ ওই মুহূর্তে। ওই সময় নেইমার গোল করে যখন গোলকিপারকে বলছেন যে মানে আই এম নেইমার বা সামথিং লাইক দ্যাট, ওইটা কি নেইমারের মতো প্লেয়ারের কাছে এক্সপেক্টেড কিনা আসলে? মানে ওই সময় তো তার বলটা নিয়ে আমার মনে হয় তারা বলটা আরেকজন নিচ্ছে, বাট নেইমারকে সে পেনাল্টি মারার সময় বাজে কথা বলছে, সেটা আপনি মনে দেখেন নাই। তাকে আমরা অবশ্যই দেখেছি, আগে দুজনের মধ্যে একটা হিটেড মোমেন্ট করার জন্য জানি সে পেনাল্টিটা মিস করে, তাকে উত্তেজনা করার জন্য খুব চেষ্টা করছে, বাট সে আসলে আপনি নেইমার তো বুঝতে পারেন যে সে আসলে বেস্ট ব্রাজিলের সবচেয়ে বেশি স্কোরের মালিক, বেস্ট ফিনিশার। নেইমার পেনাল্টিতেও ওয়ান অফ দ্য বেস্ট অবশ্যই। এবং সে গোল করার পর সে তার কাজটা করছে, আরেকজন কিন্তু বল নিছে, তার বল নিতে হয় নাই, দেশই সে কথাটা বলছে। বাট জিনিসটা হলো নর্মালি আসলে এই ধরনের ম্যাচে এই ধরনের কথাবার্তা থাকবে। নরওয়ে চাবে মাইন্ড গেম দিয়ে ম্যাচটা বাইর করার জন্য, এবং মাইন্ড গেমই ছিল। যেমন আপনার প্যারাগুয়ে ফ্রান্সের ম্যাচ দেখেন, ফিজিক্যাল ছিল, মাইন্ড গেম ছিল, তারপরও এত উইনিং প্লেয়ার থাকা আছে যেখানে আপনাকে রাখতে পারেন এই ফ্রান্সকে, এতগুলি একটা উইনিং প্লেয়ার যে ফিনিশার আছে এই জায়গায়। তো এই সব ম্যাচও আপনার এই ম্যাচ আপনার ফার্স্ট হাফে শেষ হয়ে গেছে, সেকেন্ড হাফে এসে যেটা এনরিকের ম্যাচ হয়েছে ওর পরই আপনার ম্যাচ শেষ। ওই ম্যাচে আপনি কামব্যাক করার কোনো এনরিকের মিস্টার কথা যেহেতু বলছেন, ওইটা একটু আমরা দেখতে পারি। আসলে ম্যাচের মাত্র তিনি মাঠে নামলেন একেবারে ফ্রেশ লেগ, সে অবস্থায় আসলে 30 সেকেন্ডের মাথায় ফিনিশটা এই ধরনের হয় না আসলে। নরমালি ফিনিশটা আরো ভালো ফিনিশ হওয়ার কথা ছিল। দেখেন আপনি কিছু না, বল একটা ইনসাইডে টাচ করলো, এই লাস্ট টাচ যেটা করলো ওইটাতে সে গোলকিপার তাকে ক্লোজ করার সময় পেল, এবং লাস্ট টাচটা তার ভালো ছিল না। খেয়াল করে দেখেন মানে দুর্দান্ত একটা পাস দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, ভেরি ওয়েল। এই দেখেন এই যে ফার্স্ট এই একটা টাচ নিল না, এই সেকেন্ড টাচ যেটা নিছেন ওইটা দেখেন কোন জায়গায় চলে গেছে, অনেক দূরে। ওই ফার্স্ট টাচের মধ্যে যদি আর সেকেন্ড টাচটা না নিত, সে পুরো সেকেন্ড টাচে যদি শুট করত আমার মনে হয় গোলের, কারণ ডিফেন্ডার অনেক পিছে ছিল। আর নাইলে ফার্স্ট টাচটা একটু হালকা জোরে নেওয়া উচিত ছিল, বাট ওর ব্যাড টাচ সেকেন্ড টাচের জন্যই গোলকিপার কাছে আসার সুযোগ পেয়েছে। এই সেকেন্ড টাচটা দেখছেন গোলকিপার এখন তাড়াতাড়ি ক্লোজ করা। আপনি এই ধরনের মিস কেমন করে আশা করেন? এটা যদি গোল হইতো, আপনি দেখেন এটা যদি গোল হয়ে যেত, তাহলে আপনার আনচেলতি যে ট্যাকটিক্সটা ট্রাই করেছে, যে চেঞ্জিংটা, সেই চেঞ্জিংটা ক্লিক করতে, এবং ম্যাচ হয়ে যেত কার? ব্রাজিল। তখন 1-1 হয়ে যেত, এবং না 1-0। ও ইয়েস, 59 এর 1-0 এই ম্যাচ 1-0 হয়ে গেল। আর আপনার ম্যাচ এরপর থেকে ম্যাচের সবকিছুই তারা ম্যাচের ওই জায়গাটুকুতে হারিয়েছে। কেন? তারা ডিপ ডিফেন্ডিং করতেছিল, মিডল ব্লক করতেছিল, বিকজ অফ নরওয়ে ডিফেন্ডারের পিছনে স্পেসটা নেওয়ার জন্য। আমরা একটু মার্টিনেলি একটা সহজ মিস করেছে, আমরা সেটাও একটু দেখতে পারি।
গ্যাব্রিয়েল মার্টিনেলি। এটা আসলে যেতে পারে নাই, নাইস ক্রস করছে ক্যাসেমেরো, বাট ওই জায়গাটুকুতে একেবারে ওপেন নেট ছিল। ও আসলে ফ্লাই করতে পারে নাই। ফ্লাইয়ের মধ্যে ডিফারেন্স ছিল। মুভ ভালো করছে, বল ভালো ছিল, দেখেন হেডার ফ্লাই করতে পারে না, একদম মাটি থেকে আই থিঙ্ক 2 ইঞ্চি উপরে এবং উঠছে। ফার্স্ট হাফেই এই চান্সটা তাদের ছিল, এবং এটা পেনাল্টি মিসটা দুটো আপনি যেটা বলছিলেন একদম শুরুতেই আসলে ব্রাজিলের 2-0 এগিয়ে থাকার সুযোগ ছিল, এবং সেটি যদি হতো এই ম্যাচের সিনারিও ডিফারেন্স আপনি হতো। পেনাল্টিতে গোল করলে, পেনাল্টিতে যদি গোল হইতো, আপনি ব্রাজিল অনেক পিছনে ডিফেন্ডারের পিছনে অনেকগুলি স্পেস পেতো। স্পেসগুলো যদি নিত, এখানে রিয়ান আর হলো বিনি অলরেডি ম্যাচ ক্লোজ করে দিত, আপনার আর কিছু করতে হতো না। বাট আপনি তাদেরকে কামব্যাক করার সুযোগ দিয়েছেন। এইসব ম্যাচে আপনি যদি কোনো টিমকে কামব্যাক করার সুযোগ দেন, তা আপনাকে তো সে কিল করবে। কারণ যেখানে ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার লাইনের মধ্যে তাদের লাইন, নরওয়ের লাইনটা আরও 4-5টা টিমের বেস্ট অ্যাটাকার লাইন, তার মধ্যে তাদের অ্যাটাকার লাইন। এখানে এবং আমরা যে ব্রাজিলের মিসগুলোর কথা বলছি মামুন ভাই, আমার কাছে আরেকজনকে ক্রেডিট দিতেই হবে মনে হয়, তিনি হচ্ছেন নরওয়ের যিনি গোলকিপার। আমরা প্লেয়ারদের নিয়ে কথা বলছি, এত পরিমাণ সেভ তিনি করেছেন, এত দারুণ সেভ তিনি করেছেন। ফার্স্ট হাফে বেশি সেভগুলি করছে। আমরা একটু নেদারল্যান্ডকে দেখতে চাই, নেদারল্যান্ডের এই ম্যাচের পারফরম্যান্সটা আমরা একটু দেখতে চাই। ফার্স্ট হাফে সেভগুলি যদি না হতো, মানে আপনি ফার্স্ট হাফে ম্যাচ শেষ হয়ে যেত। বেশ কয়েকটা গোল তিনি সেভ করেছেন। পুরো ম্যাচে 90 মিনিটস তিনি খেলে 4টা সেভ করেছেন। 4টা সেভের মধ্যে একটা পেনাল্টি সেভ করেছেন, এটা পুরোটার কৃতিত্বই অবশ্যই তাকে দিতে হবে। সঙ্গে যে 4টা সেভ করেছেন ভিনিসিয়াস জুনিয়রের এগেইনস্টে তিনি সেভ করেছেন। দেখেন, একটা টিমের গোলকিপার লাইভ দিলে আপনি ম্যাচটা যে আপনি হারবেন না। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু অনেকগুলি ম্যাচ হয়েছে। ইংল্যান্ডের গোলকিপারের কথা যদি আপনি এর পরের ম্যাচটা, আজকের ম্যাচটাও, হ্যাঁ আপনি ইংল্যান্ডের এটার পরের ম্যাচ যদি আপনি ইংল্যান্ডের ম্যাচটা দেখেন, ওর যে সেভ, ওর প্রথম স্টার্টিং এ যে হেডার সেভটা, ওইটাই তো টিমকে আপনাকে বুস্ট আপ করে। এই ধরনের সেভে টিমকে আপনাকে এমনভাবে বুস্ট আপ করবে, আপনার টিম কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। এবারে ওয়ার্ল্ড কাপে একটা মজার জিনিস দেখছি মামুন ভাই, সেটা হচ্ছে যে এত পরিমাণে গোল হচ্ছে। আপনি দেখেন 7টা করে অলরেডি 3 জনের গোল আছে, 6টা করে 5টা করে গোল আছে। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি দেখবেন বেশ কয়েকজন গোলকিপার লাইমলাইটে চলে এসেছেন। আমরা নাইল্যান্ডকে কিন্তু সেভাবে চিনতাম না, আমরা অ্যালোয় রমকে সেভাবে চিনতাম না, ভোজিনিয়াকে সেভাবে চিনতাম না, তারপরে গিলকে সেভাবে চিনতাম না, যিনি প্যারাগুয়ের গোলকিপার ছিলেন। এই সবগুলো গোলকিপারও কিন্তু আলাদা করে আলোচনায় চলে এসেছেন তাদের পারফরমেন্সের কারণে। আসলে হয় কি, আপনি এই ওয়ার্ল্ড কাপে তো ফার্স্ট রাউন্ডে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের রেকর্ড ভেঙে গেছে, যে ফার্স্ট রাউন্ডে যে ওয়ার্ল্ড কাপের গোল হয়, গোলের সংখ্যা ফার্স্ট রাউন্ডে আপনার গ্রুপ পর্যায়ে ভেঙে গেছে। আপনি কতগুলি অ্যাটাক হতে পারে, কতগুলি ফিনিশ হতে পারে, এই জায়গাটুকুতে যদি আপনি সেভ হিসাব করেন প্রত্যেকটা গোলকিপার, দেখবেন সেটার রেকর্ড আরও আগেই ভেঙে গেছে এরকম মনে হবে। কারণ আপনি যে নামগুলি গোলকিপারদের বলতেছেন, প্রত্যেকটা গোলকিপারের পারফরমেন্সে একটা টিম দাঁড়িয়ে থাকে। আজকে যদি নরওয়ে সেকেন্ড রাউন্ডে কোয়ার্টার ফাইনালে যেয়ে থাকে, বিকজ অফ তার গোলকিপার। আজকে যদি ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে যেয়ে থাকে, বিকজ অফ তার গোলকিপার। আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনালে যেয়ে থাকে, বিকজ অফ মার্টিনেজের লাস্ট ফ্রি কিকের সেভ। দুর্দান্ত, মানে লাস্ট 4টা মিনিটে তার দুর্দান্ত 2টা সেভে কিন্তু আপনি টিমকে পয়েন্ট নিয়ে আনা। মানে সব কিছু মিলে আপনাকে গোলকিপার আপনাকে লাইভ দিবে। আপনি যদি সুযোগটা না নিতে পারেন, আপনি ম্যাচটা অন্যকে দিয়ে দিবেন। আপনি যখন মানে সুযোগ পাবেন, তখন আপনি যদি সুযোগগুলি কাজে না লাগাতে পারেন, আপনাকে একটা সময় ভোগাইতে হবে। এটাই ফুটবলের নিয়ম। রাইট মামুন ভাই, গোলকিপারদের অর্জনের কারণে বা গোলকিপারদের পার্থক্যের কারণেই আসলে ম্যাচের রেজাল্ট হয়েছে। নরওয়ে চলে গেছে পরের রাউন্ডে। ব্রাজিলের বিদায়ের মাধ্যমে আরেকজনের বিদায় নিশ্চিত হয়ে গেছে, নেইমার জুনিয়রের ফুটবলকে বিদায় বলে দিয়েছেন। আমরা একটু ছোট্ট করে নেইমার সম্পর্কে শুনতে চাবো আপনার, যদি তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা একটু। ওয়ার্ল্ড ফুটবলে আসলে নেইমারের জন্য দুঃখজনক একটা বলেন যে এক যুগের বেশি। কারণ নেইমার এমন সময় ফুটবল খেলেছে যে সময়ে মেসি আর রোনাল্ডোর দুইজনের প্রতিদ্বন্দ্বিতা চলছে, একজনের রেকর্ড ভেঙেছে। ওই দুইজনের চোখের সামনে নেইমারকে আমি পার্সোনালি মনে করছি নেইমার সবাইকে ছাড়িয়ে যাবে। নেইমার যে স্টাইলে ফুটবল খেলে, ওই জায়গাটুকুতে নেইমার তাদের দুইজনের পরই থেকে গেল 3 নম্বরে, কারণ তাদের দৌরত্বের কারণে। বাট আমি মনে করি আরেকজনের নক্ষত্রের বিদায়। আপনার শৈল্পিক ফুটবল বলেন, ফুটবলের যে এই আর্টটা ব্রাজিলের লাস্ট শিল্প কিন্তু সে।
আপনি এই ধরনের শিল্প আর পাবেন না, টাচ, সুন্দর টাচ আর পাবেন না। মানে আমরা যে রোনালদিনোর টাচ বলি, বেবেতোর টাচ বলি, রিভালদোর টাচ বলি, রোনালদো নাজারের টাচ বলি, মানে শিল্প, একটা শিল্প, আপনি শিল্পকে হারাচ্ছেন। আপনি একটা ওয়ার্ল্ড কাপে, একটা পুরো ওয়ার্ল্ড কাপে একটা শিল্পকে হারিয়ে গেলেন, নেক্সট এই শিল্পটাকে আপনি দেখতে পারবেন না। ব্রাজিলও তার লাস্ট শিল্পকে হারিয়ে গেল। তাহলে সব কিছু মিলে আমি মনে করি আমরা যে নেইমারকে যে জায়গায় দেখতে চেয়েছিলাম, আমরা যে জায়গায় নেইমার যাবে ওই জায়গায় সে যেতে পারে, বাট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট 3টা প্লেয়ারের মধ্যে আমি মনে করি নেইমার ওয়ান অফ দেম, যে ওয়ার্ল্ড ফুটবলকে আমাদের মতো যারা ফুটবল প্লেয়ার সমর্থক, যে আমাদেরকে অনুপ্রেরণা দেয় অনেক সময়, নেইমারের স্কিল, নেইমারের ফিনিশিং, নেইমারের ক্রেজিনেসটা। জি, এগুলো সব কিছু মিলিয়েই নেইমার অবশ্যই অনবদ্য, অনন্য। তার বিদায়, যেভাবে বিদায় হলো, সেটা অবশ্যই ফুটবলের জন্য একটা দুঃখজনক সমাপ্তি। মামুন ভাই, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে ছোট্ট একটা বিরতি নেব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। মামুন ভাই, আমরা ব্রাজিল নরওয়ে ম্যাচ নিয়ে কথা বলছিলাম। ইংল্যান্ড মেক্সিকো ম্যাচটাও হয়েছে আজকে সকালে, এবং আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ম্যাচ হয়েছে। যেভাবে যেই পরিমাণ পাল্টা আক্রমণ চলছিল পুরো ম্যাচে, এই ম্যাচটা নিয়ে একটু শুনতে চাই। দেখেন, মেক্সিকো সেকেন্ড হোস্ট হিসেবে বিদায় নিল এই ম্যাচে, বাট আপনার যদি এনভায়রনমেন্ট বা আদার সব কিছু চিন্তা করেন, ফ্যাসিলিটিস আদার সব কিছু কিন্তু মেক্সিকো এগিয়েছিল। তার ওয়েদার, এই 7,000 ফিট উপরে আপনার 7,000 ফিট উপরে আপনার ম্যাচ রেকর্ড বলে 89 ম্যাচে স্টেডিয়ামে 3টা ম্যাচ অনলি হারছে। আপনার এই মাঠে তারা আজকে প্রথম গোল কনসিড করেছে, মানে এর আগে তারা কখনো আগে গোল কনসিড করেনি। এটাই বললাম, সব দিক দিয়ে রেকর্ডগুলিকে ছাড় দিয়ে কিন্তু ইংল্যান্ডের পারফরমেন্স করে তারা ম্যাচটা জয় করেছে, এবং 10 জন নিয়ে লাস্ট পর্যন্ত। আমি আসলে ক্রেডিটটা দিব ইংল্যান্ডের পুরো টিম ফুটবল, এবং গোলকিপারের দুর্দান্ত সেভ, এবং ইংল্যান্ডের ডিফেন্স বলতে তো নট অনলি ডিফেন্স বোঝায়, এখন ডিফেন্স বলতে 10 জন প্লেয়ারকে বোঝায়। আপনার হ্যারি কেনের নিচে আসা, বেলিংহামের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্ম করা, আপনি 2 গোল করেছেন টিমের জন্য, আপনি নিচে এসে ডিফেন্ড করছেন, উপরে যাচ্ছেন, মানে অ্যাজ এ টিম যদি আপনি সাকার দুর্দান্ত 1 ভার্সেস 1 বিট করা। তারপর হলো আপনাকে কিছুক্ষণ আগে একটা প্লেয়ার বার্সেলোনা কিনছে, তার ব্যাপারেও কথা বলছে, গর্ডনের ফার্স্ট হাফে সুপার 1 ভার্সেস 1, মানে উইথ বলে তারা, মানে আবার উইদাউট বলে রান করা, সব কিছু মিলে এক ধরনের ইংল্যান্ডকে দেখেছি, মানে ক্ষুধার্ত ইংল্যান্ড মাঠে নেমেছে জয় করতে, এবং এমন একটা টিমের সঙ্গে তারা জয়লাভ করেছে, হোস্ট টিম, পুরো গ্যালারি তাদের এগেনস্টে। হ্যারি কেনের আপনার যখন ম্যাচের পরে সাংবাদিকরা কথা বলতেছিল, তার সাউন্ড অফ হয়ে গেছিল, কথা বাইর হচ্ছিল না, গলা ভেঙে গেছিল, কারণ পুরো ম্যাচটা কতটুকু পরিমাণ সে ওখানে আপনার পরিশ্রম করেছে, ইন্টেন্সিটিতে ম্যাচে আপনার কতটুকু সে ট্রাই করেছে, তারপর কিন্তু তার কথা বাইর হচ্ছিল না। আসলে জয়, অ্যাজ এ টিম যখন আপনি গেম খেলবেন, টিম গেম খেলবেন, অ্যাজ এ প্রত্যেকটা ডিপার্টমেন্টে যখন আপনি 100-এর উপরে দিবেন, তখন আপনি একটা ম্যাচ জয় করতে পারবেন। আমি মনে করি ইংল্যান্ড ম্যাচ এটা তারা 100-এর উপর এই ম্যাচে তারা দিয়েছে এই মাঠে, তারা 100-এর উপরে পারফর্ম করা, সব জায়গায় তারা পারফর্ম করার ট্রাই করেছে, এবং তাদের মনে হয় না কোনো প্লেয়ার একটা সময়ের জন্য তারা ওয়েট করেছে। আপনার এতগুলি ক্রস, এতগুলি শুটিং, এতগুলি সেট পিস, মানে কতগুলি আপনি আটকালেন, আবার বল উইন করা, আবার ওই পাশে আপনি অ্যাটাকিং জোনে আপনার ম্যাচকে ডমিনেট করা, সব কিছু মিলে আমি বলবো যে দুর্দান্ত ম্যাচ। রাইট, যে ধরনের ম্যাচ আমরা দেখতে চাই, যে ধরনের ফার্স্ট ম্যাচ আমরা দেখতে চাই, একটু আগে আমরা বলছিলাম যে ম্যাচটা স্লো করে ফেলেছিল অনেক সময় নরওয়ে, বাট এই ম্যাচটা পুরোটা সময় একটা স্পিডে চলেছে, একটা পেসে চলেছে। বিকজ অফ আপনি হোস্ট টিমের সঙ্গে খেলতেছেন, হোস্ট টিম 1 গোলে পিছিয়ে আছে, হোস্ট টিম কিন্তু আর দাঁড়িয়ে থাকবে না, তাদের যে দর্শকের সাপোর্টে, তাদের যে দর্শকের গ্যালারির যে সাপোর্ট, এটাই তো তাদের এনার্জি। আপনি যদি মেক্সিকো 130 দেয়, ইংল্যান্ডকে 140 দিতে হয়েছে, রাইট, দেশের ম্যাচটা এত সুন্দর হয়েছে। রাইট, আমরা একটু গোলগুলো দেখতে চাই। মেক্সিকোর মাঠে যেটা বলছিলাম যে আজটেকায় প্রথমবারের মতো কোনো গেস্ট টিম হচ্ছে আপনার শুরুতে লিড নিয়েছে। ফার্স্ট গোলটা দেখেন, সাকার দুর্দান্ত ড্রিবলিং, দুর্দান্ত ক্রসে, দেখেন 4-5 ডিফেন্ডার মাঝখানে বেলিংহাম গোল করলো। হ্যারি কেন, এবং সবাই মনে হয় মার্ক করছিল হ্যারি কেনকে, এটার ক্রেডিট গোস টু হ্যারি কেন, তিনটা ডিফেন্ডারকে সে ফার্স্ট পোলে নিয়ে চলে গেছে। রাইট, আমরা প্রথম গোলটার কথা বলছিলাম, আপনি যেটা বলছিলেন যে
বলটা কিন্তু এসেছে অনেক পেছন থেকে গোলকিপার থেকে। গোলকিপার বাট থেকে এখানে বলটা ট্রানজিশনে একটু মেক্সিকো স্লো ছিল। দেখেন 3 ভার্সেস 2, নাও 1 ভার্সেস 1, নাও 2 ভার্সেস 1 করছে। দেখেন 3জন প্লেয়ারকে আপনার হ্যারিকেন টেনে নিয়ে গেছে। তাদের ট্রানজিশন একটু স্লো থাকার কারণে বলটা ডাইরেক্ট ওপেনলি ডিফেন্ডারের উপর চলে আসছে। আই থিঙ্ক ক্রেডিট গোস টু গোলকিপার, ইংল্যান্ডের গোলকিপার খুব তারা আর্লি একটা জায়গায় সে ডিসিশন নিছে বল দিতে। রাইট। এবং মেক্সিকোর ডিফেন্ডাররা তারা সবাই যেহেতু হ্যারিকেনকে এই জায়গা থেকে আসলে সবাই আশা করবেন, সবাই এটাই ভাববেন যে হ্যারিকেনকেই বলটা না, আপনার এই ধরনের নাম্বার 9 থাকলে তো অন্যদের সুযোগ অনেক ইজি হয়ে যায়, এবং সেই সুযোগটাই কাজে লাগিয়েছে ইংল্যান্ড। আমরা পরের গোলটা দেখতে পারি, অসাধারণ একটা গোল আমরা দেখছি ফার্স্ট গোলটা। এর পরের গোলটাও ইংল্যান্ডই করেছে, ইংল্যান্ড লিড নিয়েছে। হ্যারিকেনের দুর্দান্ত ক্রস এটা। দেখেন তাদের আন্ডারস্ট্যান্ডিং, দেখেন দুইজনের তিনজনের মুভমেন্ট করা, বল উইন করা, দেন ট্রানজিশনে আই থিঙ্ক ট্রানজিশনে মেক্সিকো একটু স্লো ছিল এই ম্যাচে, দ্যাটস ওয়াই এই দুইটা গোল রিসিভ করতে হচ্ছে, মানে ডিফেন্ডিং ট্রানজিশনে। তাই দুইটা গোলই কিন্তু ডিফেন্ডিং ট্রানজিশনে আপনাকে ভোগাইতে হচ্ছে। প্রথমটা গোলকিপার হাতে বল, সেকেন্ডটা দেখেন বল উইন করেছে এখানে ডিফেন্ডিং ট্রানজিশন 4 ভার্সেস 4, নাও 3 ভার্সেস 2, 4 ভার্সেস 2, এই ধরনের দেখেন এখন 3 ভার্সেস 2। এখানে গর্ডনের বল রিলিজ করাটার ব্যাপার আমার মনে হয় নাই তো ট্রানজিশনটা স্লো ছিল মেক্সিকোর, দ্যাটস ওয়াই। আর নাইস ক্রস, একটা স্পেস ছিল। এখান থেকে কি তারা আশা করছিল যে হ্যারিকেন শুট করবে? না, অতীতে শুট একটু নাই tight angle ছিল আসলে যদিও। সেলফিশ হলো আপনার ডিসিশন। আর হ্যারিকেন কিন্তু ওখান থেকে শুট করতেও পারতো, বলটা ইনসাইডে রিসিভ করে। একটু সেলফিশ হলেই শুট করতে হয়। ইনসাইডে রিসিভ, কিন্তু ও রিসিভ করে না। ও দেখলো গোলকিপার ডিফেন্ডার একটা বিশাল স্পেস আছে, কে গেল কে না গেল দেখার বিষয় না, কিন্তু একটা স্পেস আছে, ওই স্পেসের জাস্ট বলটা ক্রস করলো। যারা ক্রস করো উইঙ্গার তারা এই স্পেসটাই খুঁজে। মিট করলো কে? বার্লিংহাম যে উইন করলো, যে বল পাস করলো সেই মিট করলো। আসলে এই ম্যাচে বার্লিংহামের দুর্দান্ত পারফরমেন্সে কিন্তু ম্যাচটা টিকে ছিল। আপনি যে টাইমে 2-0 আপনি লিডে গেছেন, আপনি যদি ফার্স্ট হাফে গোলটা রিসিভ না করতেন মেক্সিকো ফুল প্রেসারে থাকতো। আপনি যদি 45 মিনিটসে যখন গোলটা 2-1 হয়েছে তখন ইংল্যান্ড প্রেসারে। ট্রানজিশন মুভমেন্টটা, অ্যাটাকিং ট্রানজিশনটা খুব ভালো ছিল ইংল্যান্ডের, দুইটা ট্রানজিশন, কারণ বেশিরভাগ গোল ট্রানজিশন মুভমেন্টও হয়। রাইট। আমরা ইংল্যান্ডের থার্ড গোলটাও দেখতে পারি। ইংল্যান্ড যে গোলটার মাধ্যমে জয় নিশ্চিত করে ফেলেছিল। অলমোস্ট তারা মনে তখন রেড কার্ড রিসিভ করেছে না রিসিভ করে না, রিসিভ করে ফেলেছে। 54 মিনিটে ইংল্যান্ড 10 জনের দলে পরিণত হয়। তারপর পরই তারা এই অ্যাটাকটায় যায়। এটাই তাদের গুড সাইড, এটাই তাদের মনে করেন এই যে আপনি একটা জায়গায় আপনি একটা সুযোগ পেয়েছেন, আপনি ক্লিক করলেন, এটাই তাদের গুড সাইড। এই সুযোগটা ইংল্যান্ড নিয়ে নিয়েছে, 3-1 হয়ে গেছে। 3-1 যদি এই পেনাল্টি মিস হলে নিশ্চয়ই ম্যাচটা আর ইংল্যান্ডের থাকতো না, ম্যাচটা মেক্সিকো নিয়ে নিত। এবং 10 জনের দলে পরিণত হওয়ার পরও মানে থেমে না যাওয়া বা ডিফেন্ডিং এ না যাওয়া, তারা তাদের আমি আপনাকে বললাম কি 140% যত পার্সেন্ট হোক, মেক্সিকো যদি 100% দেয়, ইংল্যান্ড 110% 20% দিছে ম্যাচ জেতার জন্য। নাহলে ইংল্যান্ডও যদি মেক্সিকোর তালে 100% দিত, এই ম্যাচ রাখতে পারতো না। এক্স্যাক্টলি, সবাই সবার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়েছে। এবং হ্যারি কেইন অ্যাজ এ পেনাল্টি টেকার গ্রেটেস্ট ফুটবলারদের একজন মনে হয়। আমরা মেক্সিকোর গোলগুলো একটু দেখতে পারি, যেভাবে তারা কামব্যাক করার চেষ্টা করেছে 2-0 গোলে পিছিয়ে থাকার পরও, এবং ফার্স্ট হাফেই তারা একটা গোল শোধও করে ফেলেছিল। দেখেন ইংল্যান্ডের এত ভালো ডিফেন্ডিং লাইন সবকিছু, দেখেন তারা ডেড বলে গোল রিসিভ করতেছে, দেখেন ডেড বলে গোল রিসিভ করতেছে, কি সুন্দর লাইন সব, কিন্তু ইংল্যান্ডের ডিফেন্ডাররা জাস্ট টাচটা বিহাইন্ডে নিল, স্পেস দাঁড়িয়েছিল ফাঁকা জায়গায়। বেলিয়াম পিছিয়ে থাকলে মনে হয় এটা নাম্বার 16 শুট না করতে পারতো, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। দেখেন লাইনটা কত সুন্দর ছিল তাদের। এই ধরনের গোলে দেখেন বেলিংহাম দেখছেন পেনাল্টি স্পটে দাঁড়িয়ে আছে, দেখেন জি, আর বলটা সাডেনলি চলে আসলো তাদের 15-16 নাম্বার, দুর্দান্ত শুট 16 নাম্বারের কাছে।
এই যে 42 মিনিটে গোলটা রিসিভ করলো, এখানে কিন্তু মেক্সিকো ম্যাচে থেকে গেল। রাইট, এবং যদি ফার্স্ট হাফে যদি 2-0 তে যেত, মেক্সিকো এই ম্যাচে কামব্যাক করতে পারতো না। রাইট, পরের গোলটাও আমরা একটু দেখতে পারি। মেক্সিকো আরও একবার কামব্যাকের চেষ্টা তারা করেছে এবং ম্যাচের 65-66 মিনিটে যদি আপনি পেনাল্টি পেয়েছে। দিস ওয়ান পেনাল্টি। এবং মামুন ভাই, মজার ব্যাপার, আমরা এখানে ইংল্যান্ডের বক্সের মধ্যে দেখতে পাচ্ছি হ্যারি কেইনকে। না, প্রত্যেকটা ম্যাচে আপনার হ্যারি কেইন ডিফেন্ডিং এ প্রত্যেকটা ম্যাচে ওখানে জেনুইন স্ট্রাইকারদের কাছ থেকে কিন্তু আমরা সাধারণত এটা দেখি কম। দেখেন, একজন লিডার যখন এই ধরনের এফোর্ট দেয়, একজন লিডার যখন আপনাকে ম্যাচ উইনিং গোল করে, আপনি লাস্ট ম্যাচও দেখেন 2 গোল হ্যারি কেইনের, 2-1 ম্যাচ জিতে। আজকেও যদি আপনি চিন্তা করেন ম্যাচ উইনিং গোল কার? হ্যারি কেইনের। এই ধরনের যখন পারফর্ম আপনি করবেন, আপনার টিম মাস্ট বি পারফর্ম করতে বাধ্য। এবং পুরো ম্যাচে পিকফোর্ড যেভাবে সেভ দিয়েছেন একের পর এক, পেনাল্টিটা আসলে 50-50 সব সময়ই থাকে। গোল, ফার্স্ট গোল বাদে, ফার্স্ট গোল ডিফেন্ডিং বাদে, আপনার পুরো 90 হাফ মানে 11 মিনিটস এক্সট্রা টাইমে দুর্দান্ত ডিফেন্স করেছে ইংল্যান্ড। ডিফেন্ডাররা প্রচুর মার্কে স্টোন 2টা বল ক্লিয়ার করেছে, আপনি যদি খেয়াল করে দেখেন, মানে দুর্দান্ত। এই ধরনের ডিফেন্ড করলে আপনি ম্যাচ জয় করবেনই। রাইট, ইংল্যান্ডের একটা ভালো সম্ভাবনা আছে, একটা ভালো সম্ভাবনা আছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার খেলার। সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজেও আর্জেন্টিনার সাপোর্টার, মনে হয় আর্জেন্টিনার জন্য একটা সমূহ বিপদ আপনার সেমিফাইনাল যদি আপনি যান, আর্জেন্টিনাকে আগে সেমিফাইনাল তো যেতে হবে, তার তো এটা সেকেন্ড রাউন্ড খেলবে, দেন কোয়ার্টার ফাইনাল খেলবে, দেন সেমিফাইনাল। স্টিল নাও সেমিফাইনাল খেলতে আপনাকে 2টা ম্যাচ ফেস করতে হবে। রাইট, ওই 2টা ম্যাচ ফেস করে যদি আপনি সেমিফাইনাল যান, ইংল্যান্ড যদি নরওয়েকে ফেস করে সেমিফাইনাল আসে, ইটস টাফ জব যে আর্জেন্টিনার জন্য জিতা। কারণ ইংল্যান্ড যে ছন্দে আছে, যদি তারা দেখেন প্রত্যেকটা ম্যাচে তারা কিন্তু গোল রিসিভ করে গোল করতেছে। দ্যাট ইজ মেন্টালি স্ট্রেংথ, যে আপনি অনেক এটা মেন্টালি স্ট্রেংথ না থাকলে এটা পসিবল হয় না। এবং ম্যাচ আপনার ধরে রাখা, আপনি 1 গোলে জিততেছেন, এই 1 গোলটা ধরে রাখা, এটা কিন্তু একটা মেন্টালি স্ট্রংয়ের জায়গা। এই ডিসিপ্লিনটা তাদের মধ্যে আছে। আমি মনে করি যে আপনার ভেরি টাফ হবে যদি ইংল্যান্ড সেমিফাইনাল যায়। যে কোনো টিম, ওই দিক থেকে যে কোনো টিম আসলে টাফ হবে, বাট ইংল্যান্ডকে তো নরওয়েকে ফেস করতে হবে। এক্স্যাক্টলি। এখন অনেক পথ বাকি। আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নেব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন মাঠে। মামুন ভাই, আজকে রাতে বিশ্বকাপে আরও একটা এক্সাইটিং ম্যাচ অপেক্ষা করছে। পর্তুগাল এবং স্পেন মুখোমুখি হচ্ছে। এই ওয়ার্ল্ড কাপের মানে 2টা বড় কন্টেন্ডার, যদি বলি শিরোপার অন্যতম 2 দাবিদার আজকে একসঙ্গে খেলছে। একটা দলকে দুঃখজনকভাবে আজকে বিদায় নিতে হবে এই রাউন্ড থেকে। বাট আপনার কাছে কি মনে হয় কোন দলটা পরের রাউন্ডে যাচ্ছে? আমি স্পেনের পক্ষে আছি, কারণ স্পেনের পক্ষে রিজন আছে। স্পেন যে ফুটবল ডে বাই ডে খেলে যাচ্ছে, তাদের গোল রিসিভ না করা, তাদের বল মিস করার পর ট্রানজিশন ডিফেন্ডিংটা তাদের সুপার। হ্যাঁ, আসলে ইজি হবে না। পর্তুগালও ডে বাই ডে ইমপ্রুভ করতেছে। পর্তুগালের আপনি যদি লাস্ট বিগত ম্যাচগুলি দেখেন, একটা 2টা ম্যাচ বাদে আর 3টা ম্যাচ বা 2টা ম্যাচ তারা বেস্ট ফুটবলটা খেলেছে। ক্রোয়েশিয়ার সঙ্গে বেশ ভালোভাবেই তারা এটা বললাম যে লাস্ট ম্যাচ তারা খুব ভালোভাবে কামব্যাক করেছে। আমি মনে করি যে ম্যাচ ইজি হবে না, এটাও 50-50 ম্যাচ, বাট আমি স্পেনকে এগিয়ে রাখি এই জায়গাটুকুতে। কারণ যদি ওপেন ফুটবল খেলে, তাহলে স্পেনকে রাখাটা টাফ হবে। পেসের ক্ষেত্রে যদি বলেন, সেক্ষেত্রে মনে হয় না পর্তুগাল একটু বেশি স্পিডি ফুটবল খেলে বা বেশি? না, স্পেন ফার্স্ট। আপনাকে যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি 50-50 আপনাকে স্পেসের কথা যদি বলি, স্পেনের যে দুই উইং খেলে, ইয়ামালাকে আপনি স্পেস দিবেন। আপনি যদি তাকে স্পেস দিতে না চান, তাহলে তো আপনাকে মিডল ব্লক বা ডিফেন্ড ব্লক করতে হবে। আপনি যদি পর্তুগাল যদি প্রেসিং ফুটবল খেলে, যেখানে স্পেন পাসিং ফুটবল খেলে, পাসিং ফুটবল তো স্পেন খুব ইজিলি পাসিং ফুটবল খেলে, যতই প্রেস হোক তার ওই একই ফিলোসফি ইউজ করে নিচে রাখে। ওই যে গ্যাপটা তৈরি হবে, ওই গ্যাপটা ইয়ামাল বলেন, তারপর তাদের যে রাইট সাইডে লেফট সাইডে প্লেয়ার খেলে, আমি আসলে এই মুহূর্তে বেশ কয়েকজন ফুটবল খেলছেন। ফেরান তোরেস আছেন, ওয়ারজাবাল আছেন, কারণ নিকো ইনজুরি। এবং সে যদি খেলে, তাইলে আপনার এই যে উইং সাইডে 1 ভার্সেস 1 করা,
ফ্রি স্পেসগুলি নেওয়া, এগুলোর জন্য ডিফিকাল্ট হয়ে যাবে পর্তুগালের ইয়ামালকে রাখতে। একটা যদিও ওয়ারজাবাল বেশ পেড্রো কিছু খেলে গোল midfield-এ। পাচ্ছেন, আমার কাছে মনে হয় মামুন ভাই এখানে ওয়ারজাবালে আমি লাস্ট যেই ম্যাচটা দেখেছি সেখানেও তিনি 2টো গোল করেছেন, কিন্তু আমার কাছে সবসময় মনে হয় যে তার শুটিং পাওয়ারটা খুব কম। আমার কাছে মনে হয় মিকেল ওয়ারজাবালের কথা যদি বলি, স্পেনের স্ট্রাইকার 5টা গোল এর মধ্যে করে ফেলেছেন। আসলে সে তো নাম্বার 9 না, তাকে নাম্বার 9 খেলানো হচ্ছে, দানি ওলমো সাধারণত তাদের স্ট্রাইকিং এবং সে নাম্বার 9 না, তাকে নাম্বার 9 খেলানো হচ্ছে, এবং সে সাকসেস একটা জায়গায়। আপনি গোল করতে আপনি দেখেন, গোল করতে কিন্তু জোরে মারতে হয় না, গোল করতে আপনাকে টেকনিক্যাল টাচ করতে হয়, এবং সেটা সফট টাচ হলো গোল হয়। আপনার জোরে মারলে গোল আপনার আমরা ভুল একটা জায়গা মতো আসলে আপনার জায়গা প্লেসটা নিতে হবে, আপনার সুন্দর করে টাচ করতে হবে, আপনি গোল করতে পারবেন। ওই অতটুক কোয়ালিটি আর অতটুক অ্যাবিলিটি স্পেন টিমের আছে। ছোট করে যদি বলেন আজকের ম্যাচের প্রেডিকশনটা, স্কোর লাইন কেমন? প্রেডিকশন বলা যায় না, প্রেডিকশন আমি যদি ফুটবলার, আপনি আপনার ধারণা আমরা তো কেউ আমি এতটুকু বলি স্পেন জিতবে, আমার এতটুকু ধারণা আছে স্পেন, রাইট। আমরা সম্ভাবনা বেশি স্পেনের। আমরা আবার আপনার কাছে ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন মাঠে। মামুন ভাই, আজকে আরও একটা ম্যাচ আছে ভোরে, বেলজিয়াম এবং যুক্তরাষ্ট্রের। এই ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখবেন? যদি ফুটবল ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো দেখে থাকেন তাহলে আমি যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখবো, কারণ অলরেডি হোস্ট টিম 2জন বাদ হয়ে গেছে, বাট যুক্তরাষ্ট্র তাও যুক্তরাষ্ট্র একটু প্রবলেম হবে, তার স্ট্রাইকার যে বেস্ট স্ট্রাইকার সে রেড কার্ড খাওয়াতে তাকে এই জায়গাটাকে একটু না, তাকে বলগানের কথা বলছেন, তাকে কিন্তু এই ম্যাচে খেলার অনুমতি দিয়েছে ফিফা, দিয়েছে নিষেধাজ্ঞা দিয়ে, মানে তার এই রেড কার্ডটা কার্যকর হবে পরবর্তীতে, এই ওয়ার্ল্ড কাপে তিনি খেলতে পারবেন। কেন আসলে নিয়মটা কি হয় এটা আপনি বলেন না? আসলে এই ধরনের তো নিয়ম না, রেড কার্ড খেলে আছে এই ম্যাচে খেলে আপনি এই ম্যাচটা স্টপ হবেন, নেক্সট ম্যাচ স্টপ হবেন, রেফারির সিদ্ধান্ত অনুযায়ী যদি আপনি কোনো কমেন্টস করেন তাহলে পরের ম্যাচে আপনাকে নিষিদ্ধ করতে হবে, রেফারির ডিসিশন। এখন রেফারি যদি চাই পুরাটা মাফ করবে, রেফারি ওই ম্যাচে শুধু অনলি তাকে স্টপ করবে, এটা রেফারির ডিসিশন। একটা জিনিস আমার কাছে মনে হয় যে ট্রাম্পের সম্ভবত একটা রিকোয়েস্ট ছিল, কারণ আমরা দেখলাম যে এরপরে তিনি টুইট করেছেন থ্যাংক ইউ জানিয়ে ফিফাকে। না, আসলে এটা রেফারির ডিসিশন, এটা অন্য কারো ডিসিশন না। যদি হয়ে থাকে, সে যদি খেলে থাকে তাহলে আপনার বেলজিয়ামের জন্য ডেঞ্জার, কারণ আসলে ইউএসএ যে ফুটবলটা খেলেছে এই ওয়ার্ল্ড কাপে আসলে দেখার মতো। রাইট, এবং বেলজিয়ামও কিছুটা তারা আন্ডারডগ। আমি মনে করি যে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে একটা দেশ কিন্তু সারপ্রাইজ দেয়, এবার সারপ্রাইজটা আই থিঙ্ক আমার ধারণা, মানে আপনি যে ম্যাচ দেখে এটা আমার ধারণা, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যুক্তরাষ্ট্র একটা সারপ্রাইজ দিবে সবাইকে। যত বেশি আপসেট হবে, যত বেশি সারপ্রাইজিং ম্যাচ আসবে, তত বেশি মনে হয় বিশ্বকাপটা আরো বেশি জমে উঠবে। আমরা যারা নিরীহ সাধারণ দর্শক, আমরা যারা দেখি খেলা দেখি ফলো করি, আমাদের জন্য আরো মনে হয় বিনোদন যেটা আমরা নিতে চাই সেটা মনে হয় আরো বেশি পাবো আর কি। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে এসে যোগ দেওয়ার জন্য। এখন মাঠে শেষ করব, তবে শেষ করে যাওয়ার আগে জানিয়ে দেবো আজকের কুইজটা। আজকে যে কুইজটি থাকছে সেটা হচ্ছে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে কোন দল। 4টা অপশন থাকছে। অপশন এ তে থাকছে আর্জেন্টিনা, অপশন বি তে থাকছে স্পেন, অপশন সি তে ব্রাজিল, অপশন ডি তে থাকছে জার্মানি। আপনার উত্তর পাঠিয়ে দিন মোবাইল অপশনে, মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন EKHON স্পেস QZ স্পেস 26 স্পেস আপনার উত্তর, আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এর মাধ্যমে শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।